বাইরে পরিবেশ স্তব্ধ, ঘুমোট ভাব ধরে আছে আবহাওয়া, নেই কোনো বাতাস আর না আছে উজ্জ্বলতার তাপদাহ। তবে পরিবেশ স্তব্ধ হয়ে থাকলেও শান্ত নেই কারো ভিতরে অন্তরস্থলের ক্ষত। এমন বিধ্বস্ত থমথমে পরিবেশে একটা বাড়ির ভিতর থেকে ক্ষণে ক্ষণে এটা সেটা ভাঙার শব্দ পুরো বাড়িটাকে একটি রণক্ষেত্র বানিয়ে দিচ্ছে। তবে বাইরে থেকে সেটা অনুধাবন করা না গেলেও ভিতরে প্রবেশ করা মাত্র ভিতরে তাণ্ডব নীলা চক্ষু স্পষ্ট হতেই যে কেউ আটকে উঠবে ভয়ে। তখন পূর্ব বাড়িতে এসেই কোনো কিছু চিন্তা ভাবনা না করে চারপাশে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। দেয়ালের ঘড়ি ছুঁড়ে মারে মেঝেতে, যা এক মুহূর্তে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। টেবিলের উপরে রাখা ফুলদানি এক ঝাটকায় মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। দরজার কপাটে এমনভাবে লাথি দেয় যে দরজার সাথে বোধ পুরো বাড়িটাই কেঁপে উঠেছে। গলার চিৎকারে যেন ঘর ভারী হয়ে ওঠে। ভাঙচুরের পর বাড়িটি যেন যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটে পড়ে আছে, কিন্তু তখনও তার চোখে অশান্তির আগুন জ্বলতে থাকে, যেন এই ধ্বংসযজ্ঞ তার রাগ মেটাতে ব্যর্থ। এতপর দেয়ালে সজোরে বিশাল গাছের পেন্টিংগুলো তুলে এক এক করে আস্তে ফেলতে শুরু করে ফ্লোরে, যাতে মুহূর্তের মাঝে বিকট শব্দ তুলে ভাঙা কাচের টুকরোয় ভরে যায় পুরো জায়গা। হাত দুটো থেকে টুপ টুপ করে রক্ত গড়িয়ে পড়ছে, অথচ সেদিকে বিন্দুমাত্র হেলদোল নেই যেন লোকটির। সে তো নিজের ভিতরে সত্তার সাথে লড়াই করে যাচ্ছে। তার মতো এত বিচক্ষণ সম্পূর্ণ মানুষ কীভাবে এত বড় একটা বোকামি করতে পারল, সেটাই মেনে নিতে পারছে না সে। যেখানে মেয়েটাকে মারার জন্য বাড়িতে যাওয়া বন্ধ, নিজের মায়ের সাথে সম্পর্ক ছিন্ন, সেখানে কিনা নিজের অজান্তে সেই মেয়েকে বাঁচিয়েছে। এমনটা তো হওয়ার ছিল না, তাহলে কেন হলো? আর ওই মেয়েটা সহ সবাই তাকে মিথ্যা বলে গেছে অনাশায়, তাও সে কিছু আন্দাজ করতে পারেনি। হ্যাঁ, পূর্ব জানে মেয়েটার নাম মেহেরিস, ব্যাস এতটুকুই। কিন্তু মেয়েটাকে তাকে মিথ্যা বলেছে অন্য নাম বলে, ছলনা করেছে। মিথ্যা শুনলে যে নিজেকে সংবরণ করতে পারে না পূর্ব, এই একটা কথায় যেটা শুনলে নিজের রাগকে কন্ট্রোল করতে ব্যর্থ হয় চেয়েও। তাই তখন সবার সামনে অপ্রীতিকর কিছু ঘটার আগে সেই স্থান ত্যাগ করেছে সে। তাহলে যে নিজেকে দমিয়ে রাখা দায় হয়ে পড়তো তার পক্ষে, ঘটে যেত অনেক খারাপ কিছু। তাই তখন সব কিছু ছেড়ে চলে এসেছে বাড়িতে, আর তার রাগে বহিঃপ্রকাশ ঘটিয়েছে এগুলো। অপর পূর্ব রেগে গেলে তার ভিতরে আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে। মুখে রক্তাক্ত রং, হাতের মুষ্টিবদ্ধ অবস্থা এবং গভীর নিঃশ্বাস, তার ক্রোধ যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে থাকে। ঘরের জানালা কাচে তার মুষ্টি আঘাত করে, ফলে কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে আছে। চারপাশে শুধু ভাঙা শব্দ আর ধ্বংসের ছাপ স্পষ্ট। ভাই, এটা কি অবস্থা করেছিস বাড়ির? গতকাল কি সুন্দর পরিপাটি বাড়িটা দেখে গিয়েছিলাম, আজ বাড়ির এই কী অবস্থা? পূর্ব এখানে এসে প্রায় অনেকক্ষণ যাবৎ এদিকে সাব্বিরা, তন্ময় ও পূর্বের ওভাবে রেগে আসার পরপরই চলে আসে তার পিছু পিছু। পূর্ব আর সাব্বিরদের আসার মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ 1 ঘন্টা হবে। এরই মধ্যে বাড়ির এই অবস্থা দেখে রীতিমতো আশ্চর্য সাব্বির। পূর্ব এখানে না থাকলেও সাব্বির এই বাড়িতে থাকে সবসময়, তাই এই বাড়ির প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে তার। নিজের বাড়ির মতো যত্ন করে সব কিছু গুছিয়ে রাখা থেকে শুরু করে যাবতীয় কাজ সাব্বির একাই করে। বাড়িতে ঢুকে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সাব্বির। হয়তো কিছুটা আন্দাজ করেছে, তবে এতটাই যে মর্মান্তিক হবে তা আন্দাজ করতে পারেনি কেউ। হঠাৎ এমন করে কেন তাদের বন্ধু এভাবে রেগে গেল, ঠিক কোন কারণে লাগলো, কিছুই বুঝতে পারল না সাব্বির আর তন্ময়। তবে রাগের মাত্রাটা যে বেশ গুরুতর সেটা বাড়ির এই নাজেহাল অবস্থা দেখে অনুধাবন করতে পেরেছে তারা। তবে এর মাঝে হঠাৎ সাব্বিরের চোখ যায় তার পছন্দের একটা পেন্টিংয়ের দিকে, যেটা সে কিছুদিন আগে নিয়ে এসেছিল বাড়িতে। তার এক এক্স এটা গিফট করেছিল তাকে। মেয়েটাকে সাব্বির ভালোবাসত, তবে পরবর্তীতে ধোঁকা দিয়েছিল মেয়েটা তাকে। তাই এই পেন্টিং দেখে রোজ রোজ তার রোজের কথা মনে করত সাব্বির। আর সেই পেন্টিংটা নিচে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখে ছেলেটা নাজুক মন যেন বিলাপ পারতে শুরু করলো। একবার মনে চাইলো চিৎকার করে কান্না করতে তার রোজের দেওয়া শেষ স্মৃতিটুকুর জন্য। ভাই, দেখছিস রাগ করছিস, ভালো তো নিজের রুমে গিয়ে রাগ দেখা না বেটা, যা খুশি ভাঙ, কাট
আটকাচ্ছে কে? কিন্তু এখানে কেন সবসময় বল? তাও আমার রোজের দেওয়া পেন্টিংটাই ভাঙতে হলেও ওই দেখ, ওটার সাথে আরও তো পেন্টিং আছে, ওগুলো কি চোখে পড়লো না? এখন আমি কার স্মৃতি নিয়ে বাঁচবো? আমার রোজ। বলেই ন্যাকা কান্না জুড়ে বসলো সাব্বির। সাব্বিরের এমন কাণ্ডে বিরক্ত তন্ময় চোখ মুখ কুচকে বলল, শালা রাগ তোর নাটক। ও কই, ওটা দেখ আগে। বলেই ভাঙাচুরা জিনিসপত্র ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলো তন্ময়। তন্ময়ের পিছু পিছু ছুটল সাব্বির। এরা সবাই হার্টলেস। পূর্বের সাথে থাকতে থাকতে সবাই এক একটা হার্টলেস হয়ে গেছে। শুধু পারল না সে হতে। বন্ধুর কান্নাকে নাটক বলে উপাধি দিতে একটু একটু বুক কাঁপল না? পূর্বের রুমে দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে আছে তন্ময় আর সাব্বির। দরজার সামনে দাঁড়িয়ে একটু আড়াল হয়ে উত পেতে আছে ভিতরের দৃশ্য দেখার জন্য। কেন জানি না তাদের এই মুহূর্তে সাহস কুলাচ্ছে না ভিতরে যাওয়ার আর পূর্বের মুখোমুখি হওয়ার। তন্ময়ের পিছনে সাব্বির। সেখান থেকে দেখা যাচ্ছে পূর্ব তার রুমের ডিভানের ওপর পা দুটো ফ্লোরে ঠেকে আয়েশ ভঙ্গিতে বসে আছে। দুহাত থেকে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ে, সাদা ফ্লোরটা লাল হয়ে গেছে। সেদিকে কি ছেলেটার একটুও খেয়াল আছে? নেই বোধহয়। থাকলে কি নিজের শরীরে এত রক্ত ঝরতে দেখেও কেউ নিশ্চিন্তে গা এলিয়ে বসে থাকতে পারে? হ্যাঁ পারে, তবে সাধারণ মস্তিষ্কের কোনো মানুষ পারবে না সেটা। তবে পূর্ব কে? তো তারা সাধারণ মস্তিষ্কের মানুষ বলে আদৌ ভাবে না। তাই তো তাকে সাইকোটিক্সের কাছে নিয়ে গিয়েছিল তারা। সাইকোটিক্সকে সব জানালে তখন তাদের কিছু মেডিসিন আর ট্রিটমেন্টের কথা বলেছে, যেগুলো তারা জীবনেও তাদের এই বন্ধুকে দিয়ে করাতে পারবে না। হ্যাঁ, তবে আরেকটা কথা বলেছিল, যখন বেশি মাত্রাতিরিক্ত রেগে যাবে তখন একটা ইঞ্জেকশন পুশ করে দিতে বলেছিল তার বন্ধুকে। সাব্বির সেই ইঞ্জেকশন এনে রেখেছিল বাসায়, তবে কোনোদিন দেওয়ার সাহস হয়নি। এভাবে ব্লিডিং হতে থাকলে তো একটু পর রক্তশূন্য হয়ে মারা যাবে। আয় ভিতরে যাই, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। তন্ময় তার পিছনে থাকা সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল উক্ত কথাটি। যা শুনে সাব্বির তন্ময়ের কাছ থেকে সরে গিয়ে বলে, আমি যাব না ভাই ওই সাইকোর সামনে, তুই নিয়ে যা, আমি না হয় গাড়ি পার্কিং করি। কি বলিস? তুই পাগল হয়েছিস? বল, ওকে আমি একা ম্যানেজ করতে পারবো, আর আমার সাথে কিছু হবে না। তোর মনে হয় তুই গিয়ে বলবি ভাই আয়, তোকে হাসপাতালে নিয়ে যাই, আর ওটাই শুনে নাচতে নাচতে তোর সাথে চলে যাবে? তো কি করব? এভাবে চোখের সামনে বন্ধুকে মরতে দেখব? আমার মাথায় না একটা আইডিয়া আছে, যদি চাস তো বলতে পারি। সাব্বির আইডিয়ার কথা শুনে তন্ময় কিছুটা সিরিয়াস হলো। আগ্রহী কণ্ঠে শুধালো, কি মানে? আমরা তো সেদিন ইঞ্জেকশন নিয়ে আসছিলাম সাথে করে, তুই যদি বলিস তো ইঞ্জেকশন দিয়ে কাজ করা যায়। তা ইঞ্জেকশনটা পুশ করবে কে? তুই? যা শুনে সাব্বির আমতা আমতা করে বলে, আমি কেন? তুই যা, তুই তো সাহসী পুরুষ, পূর্বের বেশিরভাগ মিশনে তো তুই যাস ওর সাথে, এসব তোদের কাছে তো দুধ ভাত। তন্ময় কপাল কুচকে সাব্বিরের দিকে চেয়ে রাগী চোখে চেয়ে বলল, আমি সাহসী পুরুষ আর তুই কি শালা মাইয়া মানুষ? প্রায় মিনিট খানেক পর দুজন মিলে ঠিক করলো তারা দুজনে যাবে পূর্বের কাছে। সাব্বিরের আইডিয়া মতো কাজ করবে ইঞ্জেকশন সাব্বিরের হাতে, তবে পিছনের দিকে দুহাত লুকানো। তন্ময় আগে এগিয়ে যাচ্ছে তো সাব্বির তার পিছনে। যেহেতু পূর্ব তাদের থেকে কিছুটা উল্টো দিকে ঘুরে আছে, তাই তন্ময়ের আগে গিয়ে দাঁড়ানো পূর্বের মুখোমুখি সাব্বির দাঁড়ানো পিছন দিকে। ছেলেটার হাত রীতিমতো কাঁপছে থরথর করে। এমন ভয় এই জন্মে আর পায়নি ছেলেটা। যদি ইঞ্জেকশন দেওয়ার আগে তার বন্ধু বুঝে ফেলে তো আস্ত রাখবে না তাকে, আর ইঞ্জেকশন দেওয়ার পর যদি সেন্সলেস না হয় তাহলে তার অবস্থাটা কি হবে এসব ভাবছে সে। আচ্ছা, যদি তাদের প্ল্যান কাজ করলো তাহলে যখন তার বন্ধু সেন্স ফিরে আসবে তখন কি হবে? পরক্ষণে ভাবলো যা মন চায় হবে, বড় জোর দুটো থাপ্পড় খাবে, তবুও খুশি। বন্ধু তো তার সুস্থ হবে, রক্ত পড়াটাও বন্ধ করতে পারবে তারা। তবে সাব্বির পিছনে গিয়ে দাঁড়াতে সেখান থেকে উঠে গেল পূর্ব। এভাবে আকস্মিক পূর্বীকে উঠতে দেখে সাব্বির হতচকে গেল। হাতে থাকা ইঞ্জেকশনটা মুহূর্তে ছিটকে দূরে ফেলে দিয়ে বলে উঠল, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, এই দেখ আমার হাতে কিছু নাই।
বলে দুহাত সামনে এনে ধরল সাব্বির। এদিকে সাব্বিরের মুখ থেকে আচানক কেমন বুলি শুনে পূর্ব বিরক্ততে চোখ মুখ খিচে সামনে থাকা তন্ময়কে বলল, তোর ফোন দে। তন্ময় হতচকালো, হঠাৎ ফোন দিয়ে কি করবে এই ছেলে? তবে যেহেতু পূর্ব আগ বাড়িয়ে কথা বলছে তাই আপাতত তার কথা মতো কাজ করাই উত্তম বলে জলদি পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল তন্ময়। রক্তাক্ত হাতটা একবার পরনের প্যান্টের সাথে মুছে লক খুলে সোজা ফোন লিস্টে গিয়ে কারো নাম্বারে কল লাগালো পূর্ব। প্রথমবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ হলো তার। শুনতে পেল সেই চিরাচরিত পরিচিত মনোমুগ্ধকর নারীলি শব্দ, হ্যালো। পূর্ব চোখ দুটো বন্ধ করলো, বড় করে শ্বাস টানলো। এতপর পুনরায় চোখ মেলে দাঁতে দাঁত পিষে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটির উদ্দেশ্য করে বলল, জাস্ট 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে ওই মেয়েকে এই শহর থেকে পাঠিয়ে দিবে তুমি ফাদার। আমি যদি আর কখনো আমার চোখের সামনে ওই মেয়েকে দেখি তাহলে ওই দিনই হবে ওই মেয়ের শেষ দিন। রাবেয়া বেগম মাত্রই বাইরে থেকে বাসায় আসলেন। আশপিয়া আর মেহরিশ বাড়িতে নেই, এজন্য তিনি একটু বাইরে বের হয়েছিল। বাড়িতে ঢুকবে এমন সময় হঠাৎ ফোন আসাতে রিসিভ করেন সেটা। তবে ফোনের বলা উক্ত কথাটা মেজাজ চটে যায় তার। এতপর কর্কশ কণ্ঠে ছেলেকে উদ্দেশ্য করে বলে, তোমার যা মন চায় তুমি করো, আমার মেয়ে এখানে এই শহরেই থাকবে। তোমার অসুবিধা হলে তুমি চলে যাও, কেউ তো আটকায়নি তোমাকে। গ্রেট দ্যান বি রেডি মিসেস রাবেয়া খাতুন, কারণ এরপর থেকে যা হবে তার জন্য দায়ী থাকবেন একমাত্র আপনি। বলে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল পূর্ব। এদিকে মায়ের সঙ্গে এমন কথা রীতিমতো আশ্চর্য শেষ সীমানায় গেল। দুজন যুবক বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার দিকে। তারা জানে পূর্বর পরিবারের সাথে তার সম্পর্কে অবনতির কথা। তবে আচানক এভাবে মাকে ফোন দিয়ে কার উদ্দেশ্যে কথা বলল সেটা কিছুই তাদের দুজনের মাথায় ঢুকলো না। ফার্স্টেজ বক্সটা নিয়ে আয় তো সাব্বির। সাব্বির থমকালো, নিজেকে স্বাভাবিক করতে চাইলো। এদের হয়তো বলে মানসিক রোগী, যারা নিজের শরীরে নিজে আঘাত করে পুনরায় নিজের ট্রিটমেন্ট করে। শালা সাইকো। মনে মনে এসব ভেবে পরক্ষণে ছুটল ফার্স্ট এজ বক্স এর উদ্দেশ্যে। সময় এক অন্তর্প্রবাহ, যা থেমে থাকে না কারো জন্য। ঠিক যেমন সেই দিনের পর কেটে গেছে মাঝখানে আরও বেশ কয়েকটা দিন। মেহেরিশকে নিয়ে আসবে বাড়িতে চলে এসেছিল সেই দিন উক্ত ঘটনার পরপরই। তবে বাড়িতে এসে মায়ের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কথা। রাবেয়া বেগম ঠিক আন্দাজ করতে পেরেছে পূর্ব যে মেহেরিশকে দেখেছে, যার কারণে মেয়েকে অনেক শাসিয়েছেন তিনি। তবে আশপিয়া প্রতিবারের মতো সেইবারও কাছ থেকে লুকিয়েছে তার ভাইয়ের ব্যাপারে আর মেহেরিশা হারিয়ে যাওয়ার ব্যাপারে। মায়ের কাছে এসব কথা লুকাতে হয়েছে তাকে বাধ্য হয়ে। তবে মেহেরিশ বাড়িতে আসার পরপরই গা কাঁপিয়ে জ্বর আসে মেয়েটা, যার কারণে এতদিন বাইরে যায়নি আর না তো কলেজে গিয়েছে। তবে আশপিয়া নিয়মিত গিয়েছিল কলেজে। আশফিয়ার কাছ থেকে নোটস নিয়ে বাড়িতে পড়েছে মেহেরিশ। রাবেয়া বেগম সিদ্ধান্ত নিয়েছে মেহেরিশকে তিনি এ বাড়িতে আর রাখবে না। কিছুদিনের মধ্যেই মেহেরিশের জন্য কেনা ফ্ল্যাটে মেহেরিশকে পাঠিয়ে দিবেন তিনি। এই সম্পর্কে অপরহ অনেক হেল্প করেছে রাবেয়া বেগমকে। তবে প্রহরও ওর বাবার ব্যবসার কাজে শহরের বাইরে আছে বেশ কিছুদিন ধরে, তাই ছেলেটা আসলো। এবার সব কিছু ফাইনাল করে মেহেরিশকে তিনি ওই ফ্ল্যাটে শিফট করবে বলে ভেবে রেখেছেন। সময় সকাল 9টার ঘরে। মেহেরিশ গতকাল থেকে সুস্থ, যার তরুণ ঠিক করেছে আজ তারা ক্লাসে যাবে। গতকাল রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলে ঘুমানোর দরুন আজ সকালে ঘুম ভাঙছে না মেয়েটার। ইতিমধ্যে আসপিয়া এসে দুবার ডেকে গিয়েছে, তারও মেয়েটার সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। যদিও মায়ের সঙ্গে কথা বলা ছাড়া তার এত রাত জাগার আরেকটি বিশেষ কারণ ছিল, সেটা হলো আদ্রাস। ফেসবুকে আদ্রাসের নতুন একটি ছবি আপলোড দিয়েছিল গতকাল রাতে। পরনে ছিল শুভ্র রঙের একটি পাঞ্জাবি। পাঞ্জাবিতে ছেলেটাকে কি যে মারাত্মক সুন্দর লাগছিল দেখতে। উফ। মেহেরিশ সর্বপ্রথম লাভ রিয়্যাক্ট দিয়েছিল সেই ছবিতে, পরবর্তীতে সেটা রিমুভ করে কেয়ার রিয়্যাক্ট দিয়েছিল। আর ঠিক তখনই আদ্রাস তাকে মেসেঞ্জারে নক করে খোঁজখবর নিয়েছে। মেহেরিশের খুশি আর দেখে কে, এই একটা ছেলে যার কথা ভেবে মেহেরিশ পার করে দিতে পারে পুরো রাত। এই মেহেরিশ, আর কত ঘুমাবি? ক্লাসে না গেলে বল, আমি চলে যাচ্ছি। আশপিয়া পুনরায় তার রুমে এসে চেঁচিয়ে বলে। থামলো কথাটি। মেহেরিশের উপর থেকে সাদা কমফোর্টটা উঠে ছোট ছোট চোখে তাকালো আসপিয়ার দিকে।
লম্বা ঘন কালো চুলগুলো ছড়িয়ে আছে পুরো বেড, কিছু কিছু আবার পড়ে আছে ফ্লোরে। মেহেরিশ রাতের বেলায় চুল না খুলে ঘুমালে ঘুম আসে না মেয়েটার। দিলি তো স্বপ্নটা ভেঙে। বাল, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা কি নিশ্চয় তোর ওই আদ্রাস না কি যেন তাকে ঘিরেছিল, তাই না? মুখ হাঁ করে মেহেরিশ জিজ্ঞেস করলো, তুই জানলি কিভাবে? এছাড়া আর কি হবে? এখন ওর যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে বোন। মেহেরিশ রেডি হয়ে নিচে নেমে এসেছে। লাল রঙা একটি হাঁটুর সমান ফরক পরেছে, সাথে ব্লু জিন্স, মাথায় সুন্দর করে সাদা হিজাব পরেছে। লাল সাদা কম্বিনেশনের ড্রেসটাতে মেয়েটাকে একটি সদ্য লাল ফুটন্ত গোলাপের মতো স্নিগ্ধ লাগছে। কোনো রকম নাস্তা সেরে আশফিয়া আর মেহেরিশ নিচে নেমে আসলো। ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাবেয়া বেগম কড়া গলায় বলে দিয়েছে, এখন থেকে যাওয়া আসা সব কিছু এই গাড়িতে করে করতে হবে। মায়ের কথা দ্বিমত করার সাহস আর ইচ্ছে কোনোটাই নিয়ে আসবে, আর তাই সব শত মাথা পেতে মেনে নিতে হয়েছে তাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়িটি এসে নামলো কলেজের সামনে। গাড়ি থেকে নেমে আসলো আশফিয়া আর মেহেরিশ। তারা নামা মাত্রই গাড়ি পার্কিং করতে চলে গেছে ড্রাইভার। কলেজে ঢোকার সময় আচানক মেহেরিশের ধাক্কা লাগে একটি মেয়ের সঙ্গে। তবে মেহেরিশের সঙ্গে আশফিয়াকে দেখে মেয়েটা মেহেরিশকে কিছু বলতে উদ্যত হতেই পুনরায় থেমে যায়। যেচে পড়ে আশফিয়ার সাথে আগ বাড়িয়ে বলে ওঠে, আরে আশফিয়া, কেমন আছো? কি খবর তোমার? আশফিয়া বিরক্ত হয়। এই মেয়েটাকে কেন জানি পছন্দ হয় না তার। সবসময় তার ভাইয়ের আগে পিছে পড়ে থাকে। হ্যাঁ, মেয়েটা আর কেউ নয়, লিসা। তবে মনে মনে আশফিয়া কিছুটা নার্ভাস হয়ে ওঠে। লিসা এখন এইখানে কি করছে? লিসা তো তখনই এখানে আসে যখন তার ভাই থাকে। তার ভাইয়ের আগে পিছে বেহায়ার মতো পড়ে থাকা ছাড়া তো এই মেয়ের আর কোনো কাজ নেই। কিন্তু আজ তো কলেজেও কোনো অনুষ্ঠান নেই, তাহলে তার ভাই এখানে আসবে কেন? ভয় মেয়েটার বুক ধুকপুক করতে থাকে। এক মনে বলল, মায়ের কাছ থেকে বিষয়টা লুকে মোটেও ঠিক করিসনি আশফিয়া। আপু, আমাদের একটু তাড়া আছে, অন্য সময় কথা বলবো, কেমন? বলে মেহেরিশের এক হাত টেনে নিয়ে চলে যেতে উদ্যত হতেই লিসা মেয়েটা পুনরায় বলে উঠল, পূর্ব কি তোমাদের বাড়িতে এখন বেশি যায় না? পূর্ব নামটা শুনে মেহেরিশের একটু কৌতূহল হলো লিসা নামের মেয়েটার কথায়, কিন্তু থতমত খেলো আশফিয়া। দেখি এক ভেজালের ওপর আরেক ভেজাল। আশফিয়া তবুও লিসাকে উপেক্ষা করে যেতে যেতে বলল, আমার থেকে তো সেটা আপনি ভালো বলতে পারবেন আপু এই ব্যাপারে। তবে দূর থেকে মেহেরিশের ওপর কারো লোভাতুর দৃষ্টি পড়ে আছে। কলেজের গেটে ঢোকার সাথে সাথে ট্যাটু খচিত হাত দিয়ে চুল ফোলা ব্রেক ব্রাশ করতে করতে বিড়বিড় করে নিজের উদ্দেশ্য আওড়ালো। অনেক দিন পর। পেরিয়ে গেল কয়েক ঘন্টা। মেহেরিশের ক্লাস শেষ হবে, আশফিয়া এখনও আসেনি। যেহেতু তারা দুজনে ভিন্ন রুমে, তাই হয়তো আশফিয়া একটু সময় লাগছে দেখে মেহেরিশ বাইরে বের হয়ে নিচে অপেক্ষা করছে আশফিয়ার জন্য। মূলত আশফিয়াই বলেছে, কখন কারো যদি আগ পিছ হয় তাহলে এখানে যেন অপেক্ষা করে। মেহেরিশের সাথে থাকা মেয়েটি চলে গেছে। অনেকটা ইন্ট্রোভার্ট স্বভাবের মেহেরিশ, সহজে কারো সাথে মিশতে পারে না। নিজে ফোন বের করে সেটাই টিপছে। আপাতত ফেসবুকে ঢুকবে সে। এই ফোনটা দিয়ে আশফিয়া মেসেজ অপশানে ঢুকে আদ্রাস এর একটি মেসেজ পেল মেহেরিশ। সেখানে লেখা আছে, কেমন আছো মিষ্টি? ব্যাস, মেহেরিশের চোখে মুখে খুশিরা যেন উছড়ে পড়ছে। সাথে সাথে উত্তরে কিছু কেটে টাইপিং করতে ঠিক এমন সময় একটা মেয়ে এসে বলল, হেই, সামওয়ান ইজ কলিং ইউ, কাম উইথ মি। মেহেরিশ ভাবলো হয়তো আশফিয়া ডাকছে, তাই পুনরায় ফোনটা বেগে রেখে মেয়েটার সাথে সাথে চলল। কিছুক্ষণ হাঁটার পর মেহেরিশকে ফোর্থ ফ্লোরের উপরে নিয়ে আসলো মেয়েটি। মেহেরিশ কিছুটা ভরকালো হলো। আশফিয়ার রুম তো থার্ড ফ্লোরে, তাহলে ফোর্থ ফ্লোরে তাকে আবার কে ডাকবে? দেয়ার ইজ নো ওয়ান হেয়ার হু কোল্ড মি। মেয়েটিকে উদ্দেশ্য করে মেহেরিশ বলল কথাগুলো। উত্তরে মেয়েটা একটা রুম দেখে স্বাভাবিকভাবে বলল, গো ইনসাইড ইন দিস রুম। মেহেরিশ গেল না রুমের ভিতর। কেন জানি না ভিতরে অজানা আশঙ্কা বোধ হয়ে উঠছে। মেয়েটার কথা শুনে এখানে আসাটা বোধহয় ঠিক হয়নি তার। ভিতরে মেয়েটির কথা ইগনোর করে চলে যেতে নিল মেয়েটি আচানক মেহেরিশকে ধাক্কা মেরে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে চলে যায়। মেহেরিশ হতভম্ব দৃষ্টিতে পরিত্যক্ত রুমটা চারপাশে চোখ বুলায়, আর তাতেই যেন মেয়েটার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম।
যেখানে দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 5 জন ছেলে বিশ্রীভাবে তাকিয়ে আছে তার দিকে। দ্রুত দরজা খোলার চেষ্টা করে মেহেরিশ। একের পর এক দরজা আঘাত করে চাচ্ছিল, তবে উপরে পাশ থেকে কারো সাহায্য তো দূর রেসপন্সও আসছিল না, যা দেখে ছেলেগুলো অট্টহাসিতে মেতে উঠে মেহেরিশের ওপরে। আপনারা কারা? আমাকে এখানে এনেছেন কেন? কাপা কাপা স্বরে কথাগুলো কোনো রকম আওড়ালো মেহেরিশ। নিজের পিছনে থাকা হ্যালো কিটি ব্যাগটা সামনে এনে চেপে ধরে বুকের সামনে। এরই মাঝে একজন ছেলে মেহেরিশের দিকে তাকিয়ে বলল, ভাই তো দেখি সেই একটা মাল পছন্দ করছে। ভাইয়ের রুচি আছে বলতে হবে। মন তো চাচ্ছে ভাইয়ের আগে আমি একবার টেস্ট করে দেখি। মেহেরিশ বুঝল না ভাই বলতে ছেলেটা ঠিক কাকে বুঝিয়েছে, তবে এখন সে নিশ্চয় তার সাথে খুব খারাপ কিছু ঘটতে যাবে বুঝতে পারল ইতিমধ্যেই ছেলেগুলো মুখভঙ্গি দেখে। ভাইয়ের জিনিসে হাত দেওয়ার কল্পনা করিস না বয়। ভাই কিন্তু স্পেশালি ওয়ান করেছে সবাইকে। মাইন্ডেড মেহেরিশ ছেলেগুলো আর একটাও বাজে কথা সহ্য করতে পারল না। মন তো চাচ্ছে ছেলেগুলোর মাথা ফাটিয়ে দিতে, তবে একা একটি মেয়ে হয়ে কি পারবে সে তো এতগুলো ছেলের সাথে। তাই পুনরায় দরজা জোরে জোরে কড়া নেড়ে চেঁচিয়ে বলতে থাকলো, প্লিজ সামওয়ান হেল্প মি, ওপেন দি ডোর। ঠিক এমন সময় আরেকটি ছেলে এসে হঠাৎ মেহেরিশকে দরজার সামনে থেকে টেনে সরিয়ে নিয়ে মুখে হাত চেপে ধরে বলল, গলা বেশি বড় হয়ে গেছে তাই না? একটু পর সব হাওয়া হয়ে ফুস হয়ে যাবে। এরই মাঝে আচানক দরজা খোলার শব্দ। সবাই দরজার পানে অধিক আগ্রহে চেয়ে থাকলেও আকস্মিক দরজার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে মুহূর্তে মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেল ছেলেগুলোর। আর দরজার সামনে দাঁড়ানো সেই মানবটিকে দেখে মেহেরিশ আনমনে বলে উঠল, আপনি? বিস্ময়ে হতবিহুল দৃষ্টিতে দরজার পানে চেয়ে মেহেরিশ সহ ছেলেগুলো এক দৃষ্টিতে চেয়ে আছে সেথায়। এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে পূর্বকে এখানে ক্ষুণাক্ষরে আশা করেনি কেউ। মূলত পূর্ব আজ একটা জরুরি কাজে এখানে এসেছিল। ভীষণ গুরুতর অবস্থা ছাড়া কোথাও যায় না পূর্ব। সেই সুবাদে আজ এখানে আসা তার। মানুষের কোলাহল থেকে নিজেকে কিছুটা দূরে দূরে রাখতে পছন্দ করে সে। মস্তিষ্ক ধরে আছে তার, মাথা ঝিমঝিম করছে। তার নিজেকে কিছুটা পরিত্রাণ দিতেই এখানে এসে সিগারেট ধরিয়েছিল কেবল। যতই হোক সে এই ভার্সিটিতে পড়েছে, এখানে শিক্ষকদের সম্মান করে পূর্ব। তাই নির্জন এই জায়গাটায় বেছে নিয়েছিল সিগারেটের ধোঁয়া একাকিত্ব ঘোচাতে। তখনই কানে আসে মেয়েলি এক করুণ কণ্ঠস্বর। প্রথমে পাত্তা না দিল, পরক্ষণে পুনরায় শোনার পর বিরক্ততে এখানে আসা তার। তবে দরজা খুলতেই সে মেহেরিশকে দেখতে পাবে এটা তার কল্পনাতেও ছিল না। কপালে ভাঁজ পড়ল পূর্বের। ভাঁজের রেখাটা আরও গাঢ় হলো। ধীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? কপাল কুঁচকে রুমের ভিতর থাকা ছেলেগুলোর দিকে তাকে উচ্চস্বরে বলল পূর্ব। এদিকে পূর্বকে এখানে দেখেই তো ছেলেগুলোর বুক ধুকপুকানি বেড়ে গিয়েছিল বহুগুণ। হয়তো তাদের লিডার রিজভী থাকলে এতটা ভীতস্ত হতো না তাদের হৃদয়। এদের মধ্যে থেকে একটা ছেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকম বনিতা ছাড়া আওড়ালো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও পূর্ব। এটা রিজভী ভাইয়ের মাল, ভাইয়ের আদেশ পালন করছি শুধু। ছেলেটা এমন কথায় মেহেরিশের ভিতরটা ফুঁসে উঠল। কিভাবে একটা মেয়েকে এত নির্দ্বিধায় মাল বলতে সম্বোধন করছে এরাছি? রাগে দাঁত কিরমিরিয়ে উঠল মেহেরিশের। কেন জানি না পূর্বকে এখানে দেখে মেয়েটার মনের কোণে অযাচিত ভয়গুলো ডানা মেলে উড়ে গেছে। বাঘিনীর মতো ফুঁসে উঠল মেয়েটি। তীক্ষ্ণ কণ্ঠে ছেলেগুলোর দিকে চেয়ে বলে উঠল, একটা মেয়েকে এভাবে মাল বলছেন কোন সাহসে? আমাকে কি আপনাদের বাপের কেনা সম্পত্তি পেয়েছেন? একদম হাড়গুড় ভেঙে তক্তা বানিয়ে দিব। মেহেরিশের মুখে আচানক কেমন সাহসী কণ্ঠে কথাগুলো শুনে ছেলেগুলো আপাতত দরজা ছেড়ে মেহেরিশের দিকে তাকালো। একটু আগেই তো মেয়েটার চোখে মুখে ভয় সংকোচের ছাপ ছিল সুস্পষ্ট। সাথে সাথে সেসব উবে যাওয়া ছেলেগুলো রাগান্বিত হলো। বর্তমান তাদের কারো পূর্বের সামনে উঁচু কণ্ঠ কোনো কিছু বলার জো নেই। ছেলেগুলোকে এমন নির্বিকার দেখে মেহেরিশ যেন মনে আরও অদম্য মনোবল পেল। পুনরায় তের বিরিয়ে বলল, বাজে ছেলে, অসভ্যর দল। মেয়ে দেখলে চুলকানি উঠে যায়। এখন কথা বলিস না কেন? সব হাওয়া ফুস হয়ে গেছে তাই না? ছেলেগুলো একবার দরজার পানে
তো তাকাচ্ছে তো আরেকবার মেহেরিসের দিকে, মনে মনে বোধ হয় বুলি আওড়াচ্ছে। আজ পূর্ব না থাকলে ইতিমধ্যে মেয়েটা কি দশা করতো তারা। তবে তার সামনে থাকা ব্যক্তিটি অকপটে বলা কথা মুহূর্তেই তেজ কমে গেল মেহেরিসের। হারালো ছুরির মতো তীক্ষ্ণ কণ্ঠে বলল পূর্ব, যা মন যায় কর, বাট আমি বাইরে আছি। একটা সাউন্ডও যেন দরজার বাইরে বের না হয়। যদি আমার কানে এই মেয়ের মুখের একটা শব্দ গেছে তো বুঝতে পারছিস কি করব। বলে পুনরায় দরজার অভিমুখে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। মেহেরিস ভরকালো, হতচকালো। কি হলো এটা? এই লোকটা একটু আগে কি বলে গেল এসব? একটা মেয়েকে এভাবে কতগুলো ছেলেদের হাতে নিপিকা তুলে দিতে যাচ্ছে। সেদিন তো কি সুন্দর মেহেরিসকে বাঁচালো, তাহলে আজ কি হলো হঠাৎ করে? প্রচণ্ড রকম আশাহত হলো মেয়েটা। আশাহত দৃষ্টিতে বুঝালো পূর্বের দিকে। তবে পূর্ব সেসবের তোয়াক্কা না করে বের হওয়ার জন্য উদগ্রীব হতেই মেহেরিস আকস্মিক পূর্বের কাছে এসে দাঁড়িয়ে বলে উঠল, আজও আপনি আমাকে এভাবে এতগুলো ছেলেদের মাঝে রেখে চলে যাচ্ছেন কিভাবে? বাড়ি থেকে বের হওয়ার সময় বিবেক বুদ্ধি কি বাড়িতে রেখে এসেছেন নাকি? পূর্ব পিছনে ঘুরে তাকালো, মনে মনে বলল, ওদের কাছে থাকলে তো অন্তত প্রাণে বেঁচে যাবি মেয়ে, কিন্তু আমার কাছে আসলে যে আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবি। তবে মুখে কিছু বলল না, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেই আনমনা হয়ে আওড়ালো, ওটা তোর জন্য বেটার। ওদের তো ধন্যবাদ দেওয়া দরকার, আমার না করা কাজ ওরা এগিয়ে দিচ্ছে। আচানক পূর্বের মুখ থেকে তুই সম্বোধনে মেহেরিস দুটানায় পড়ল, কিন্তু কেন যেন পূর্বের প্রতি জন্ম হওয়া বিশ্বাসটুকু পুষে গেঁথে রাখলো অন্তরস্থলে। সেই বিশ্বাসের ফাটা পড়ল পূর্বকে সত্যি সত্যি চলে যেতে দেখ। মেহেরিস আরেকটু কাছে এগিয়ে আচানক পূর্বের পিছনে কালো রাঙা হুডি অংশটুকু এক হাতে খামছে ধরল। পরপর চেঁচিয়ে বলল, এভাবে বলছেন কেন? আপনার ঘরে কি মা বোন নেই? আর যদি আমার জায়গায় আপনার বোন হতো তাহলে এভাবে চলে যেতে পারতেন? তোর জায়গায় আমার বোন কেন, রাস্তার একটা মেয়ে হলেও সাথে করে নিয়ে যেতাম, বাট তোকে ইম্পসিবল স্যার। কাপুরুষ একটা, এভাবে একটা মেয়েকে এতগুলো ছেলের মাঝে রেখে যাচ্ছেন, আবার তুই তোকারি করছেন হুদাই। বুঝেছি, এতগুলো ছেলে দেখে ভয়ে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছেন তাই না? পূর্ব হিতাহিত জ্ঞান হারালো, হাত দুটো মুঠোয় ভরে নিল, নখের আঁচড় লাগলো হাতের তালুতে, চোখ বন্ধ করলো চলে যেতে সে। কিন্তু মেয়েটা আচানক পুরুষত্ব কথা বলতে খেয়ে হারালো পূর্ব। তাকে কাপুরুষ বলছে কোন সাহসে এই মেয়েটা? সে কাপুরুষ? এরই মাঝে পিছনে ছেলেগুলোর মধ্যে একজন মেহেরিসকে ধরতে আসলেই পূর্ব আচানক মেহেরিসের হাত ধরা সেই ছেলেটার মুখ বরাবর এক ঘুষি বসায়। পূর্বর শক্তপোক্ত হাতের ঘুষিতে ছেলেটা রীতিমতো থরথর করে কাঁপতে থাকে। এই ছেলেটাকে সবাই শুধু শুধু আগে পিছে সাইকো বলে সম্বোধন করে। একটু আগেই তো বলল যা খুশি কর, তাহলে হঠাৎ হাত ধরতে আসতেই এভাবে আঘাত করলো কেন? ছেলেটার ঘুষি লেগেছে সোজা নাক বরাবর, নাক ফেটে রক্ত গড়গড় করে বের হচ্ছে, যা দেখে পাশে থাকা ছেলেগুলো ভয়ে দু কদম পিছিয়ে গেল। বুঝলো পূর্ব রেগে গেছে, এখানে থাকা বিপজ্জনক। ভালোই ভালোই এখান থেকে কেটে পড়াই শ্রেয়। মনে মনে হাজারটা গালি দিল রিজবিকে। মেয়েটাকে ধরে নিয়ে আসতে বলে নিজে কোথায় গায়েব হয়ে কে জানে। এখানে তো পূর্বকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তাদের কারোই নেই। রিজবি থাকলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। মেহেরিসে মনে মনে ভীষণ খুশি হলো। কারো শরীর থেকে রক্ত ঝরতে দেখে যে এমন খুশি খুশি উপলব্ধি করা যায় সেটা আজ প্রথমবার এক্সপিরিয়েন্স করলো মেহেরিস। তার তীরের একদম নিশানা মতো লেগে গিয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। তবে পূর্ব ওখানে থেমে নেই। ছেলেটাকে মারার সঙ্গে সঙ্গে মেহেরিসের দিকে কিঞ্চিত রাগী দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে যায় পূর্ব। মেহেরিস আর এক সেকেন্ড দাঁড়াল না। পূর্ব যাওয়ার সাথে সাথেই পূর্বের পিছন পিছন ছুটল মেহেরিস। লোকটা যেহেতু বাঁচাবে তাহলে প্রথমে শুধু শুধু নাটক করলো কেন? তাহলে কি সেও ভাবনায় আদ্রাস এর মতো? হ্যাঁ, তার আদ্রাসও ঠিক এমনভাবেই নেয় মেয়েদের সামনে, যা দেখে কুপকাত হয়েছিল মেহেরিস। তবে আদ্রাসের মুখে যথেষ্ট মার্জিত। এই লোক তো তাকে সোজা তুই বলে সম্বোধন করলো, যেন বহুকালের পরিচিত দুজন। অথচ কোথায় তার আদ্রাস মেহেরিসকে আপনি ছাড়া সম্বোধনই করে না।
সিঁড়ি দিয়ে নিচে নামছে পূর্ব, পিছনে মেহেরিশ। পূর্ব পা থেমে গেল, পিছনে তাকালো, সাথে থেমে গেল মেহেরিশ। এক পা উপরে, এক পা নিচে সিঁড়িতে, নিচে আর নামলো না, শূন্য ভাসিয়ে রাখলো পাটা। জীবনে মায়া থাকলে আমার থেকে অ্যাটলিস্ট 10 মাইল দূরে থাকো, বলে পুনরায় নামতে শুরু করলো পূর্ব। তবে মেহেরিশ যেন শুনল না, আগের নয় পূর্বর পিছন পিছন নেমে গেল। এবার বিরক্ত হলো, চল শক্ত করে পুনরায় চেঁচিয়ে বলল, কথা কানে ঢুকে না? ডিপ শুনিসনি কি বলছি? আজব এমন করছেন কেন? আপনি চলে গেলে যদি ওরা আবার আমাকে আটকায়, তাই তো আপনার পিছন পিছন আসছি। পূর্ব চোখ বুঝলো, এতপর চোখ খুললো, লম্বা শ্বাস ছাড়লো, পরপর বড় বড় কদম ফেলে নিচে নেমে এলো। মেহেরিশ এবার ভয় দৌড়িয়ে নিচে নামলো। বাপরে, লোকটার পা নাকি অন্য কিছু। তবে সিঁড়ি বেয়ে নিচে নামা মাত্রই আসপিয়াকে দেখে যেন চাঁদ হাতে পেল মেহেরিশ। এদিকে মেহেরিশ আর নিজের ভাইকে একসঙ্গে উপর থেকে নিচে নামতে দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসপিয়ার রোবটের মতো দাঁড়িয়ে থাকলো ওখানটায়। পূর্ব যেতে যেতে এভাবে আসপিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁত কিরমিরে বিড়বিড় করে বলে গেল, এই উটকো ঝামেলার বস্তাকে আমার কাছ থেকে দূরে রাখবি, শেষবার ওয়ান করলাম। বলে বড় বড় কদমে চলে গেল পূর্ব। আসপিয়া তার ভাইয়ের যেতে নিজেকে ঠিকঠাক করলো, যেন কিছুক্ষণের জন্য তার রুহটা দেহ থেকে বিদায় নিয়েছিল। মেহেরিশ এক হাতে এক টান মেরে নিতে নিতে বলল, ওখানে কি করছিলি? তোকে বলিনি আমার জন্য নিচে ওয়েট করতে? পরন্ত বিকেল, সূর্য তিজস রোশনি ঢলে পড়েছে দিগন্তে। রাবেয়া বেগম ভয় তটস্থ। ছেলের কথা এতদিন পাত্তা না দিল, এবার মনে মনে ঘাবড়ে গেছে পুরোপুরি। আজ আসপিয়ার মুখে থেকে সব শুনেছে তিনি, তাই সিদ্ধান্ত নিল মেহেরিশকে সে আপাতত কিছুদিন কলেজে যেতে দিবে না, তবে এই বাড়িতে রাখবে না। প্রহর এসেছে আজ সকালে। প্রহরের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে তার। আজই তিনি মেহেরিশকে তার জন্য কেনা অ্যাপার্টমেন্টে শিফট করবে। দরকার হলে ওই কলেজও পাল্টে ফেলবে। সম্পর্কে ডালপালা জায়গার কাটাগুলো তিনি আর ছুটে চান না। ক্লান্ত তিনি। নিজেকে বুঝিয়ে যে মানুষ বুঝে, তাকে কি আদৌ বোঝানো সম্ভব? মনের সাথে বড় গলায় মেয়েকে চেয়ে নিয়ে এসেছেন তিনি। এখন যদি তার ওই পাগল ছেলে সত্যি রাগে বসে কোনো ক্ষতি করে দেয় তো কি জবাব দিবে বোনকে? তাই তিনি আর চান্স নিতে চান না মেহেরিশের এই বিষয়ে। প্রহর এসেছে একটু আগে। পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা দিকে মেহেরিশের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে সেখানে। এখন রাত 9টার ঘরে। প্রহর বসে আছে ড্রয়িং রুমে, মেহেরিশকে নিয়ে যাবে সেখানে। মেহেরিশ বুঝল না আচমকা এভাবে তা কেন তার খালামণি তাড়াহুড়ো করে অন্য বাড়িতে শিফট করছেন। মেহেরিশ যেতে না চাইলেও বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। তবে আজ আসপিয়ার মেহেরিশের সাথে থাকবে, যদিও দুটো বাড়ির দূরত্ব বেশি একটা নয়। একজন বিশ্বস্ত মেয়ে রেখেছেন রাবেয়া বেগম মেহেরিশের জন্য, যে সবসময় মেহেরিশের সাথে থাকবে। আসপিয়া মাঝে মাঝে থেকে আসবে যখন চাইবে। তবুও তিনি তো নিশ্চিন্তে থাকতে পারবেন। বাসায় থাকা হয় না তার বেশি। মেয়েটাও সবসময় বাড়িতে থাকে। যদি এর মাঝে তার ছেলে এসে কোনো খারাপ কিছু করে ফেলে তো? মূলত এই ভয় থেকে মেহেরিশকে নিজের বাড়িতে রাখতে চান না তিনি। একবারে রাতের খাবার খেয়ে আফসা, প্রহর আর মেহেরিশ রওনা দিয়েছে নতুন বাড়ির উদ্দেশ্যে। প্রহর ড্রাইভ করছে, পিছনে বসে আছে আসপিয়া আর মেহেরিশের এক হাতে ফোন। ইনস্টাগ্রামে রিলস স্ক্রলিং করে যাচ্ছে সে, কিন্তু কোনো কিছুতেই যেন মন বসছে না মেয়েটার। কেন জানি না মনটা ভীষণ ছটফট করছে তার। প্রহর খুব নিপুণভাবে গাড়ি ড্রাইভ করে নিয়ে আসলো সেই অ্যাপার্টমেন্টের সামনে। মেহেরিশ গাড়ি জানালা দিয়ে একবার পরখ করলেও বেশ বড়সড় এক বিল্ডিং। তার ফ্ল্যাট 6th ফ্লোরে। শুনেছে পাশাপাশি দুটো করে ফ্ল্যাট, একটা মেহেরিশের জন্য, অপরটা নাকি খালি পড়ে আছে। এরই মাঝে প্রহর নেমে দাঁড়ালো গাড়ি থেকে। এরপর নামলো মেহেরিশ। আসপিয়া নেমে আগেই গেটের ভিতরে ঢুকে গেছে। মায়ের সঙ্গে কয়েকবার এসেছিল এখানে। মেহেরিশকে এখানে নিয়ে আসার আগেও রাবেয়া বেগম এটা কিনে রেখেছিল। লিফটে উঠে দাঁড়িয়েছে তারা। উপরে বাটন প্রেস করতেই তখন একটা ভদ্রলোক আসলো ভিতরে, সাথে একটা 10-12 বছরের ছেলে। ফর্সা গায়ের, গোলগাল চেহারা। ছেলেটা দেখতে বেশ মিষ্টি। এরই মধ্যেই তারা নেমে গেল লিফট থেকে।
আশফিয়ার কাছে থাকা চাবি দিয়ে দরজার লক খুলে প্রবেশ করলো ভিতরে। ভিতরে সব কিছু আগে থেকে গোছানো, দুটো বেডরুম, একটি কিচেন, একটি বসার রুম। না, ফ্ল্যাটটা মেহেরিসের কল্পনা থেকে সুন্দর। মেহেরিস চলে গেল একটা বেডরুমে মায়ের সঙ্গে কথা বলতে। মনটা আকুল হয়ে আছে। কতদিন মাকে দেখে না সে। এতদিন তো খালামণির সাথে ছিল, আজ সেটাও হারালো। এমন করছিস কেন ভাই? একটা বার গিয়ে শুধু একটু দেখা করে চলে আসবি। ছোট ভাইটাকে কত বড় মুখ করে বলেছি তোর কথা। আমার এসব কোলাহল পছন্দ না, জানিস না? অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসে। অন্য একদিন গিয়ে দেখা করে আসবো, রেস্ট নিব। তন্ময়ের কথাটা পুরোপুরি উপেক্ষা করে পূর্ব চলে যেতে নিল নিজের রুমে। মূলত আজ তন্ময়ের ছোট ভাইয়ের বার্থডে। বড় ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছে যে পূর্বকে বাড়িতে নিয়ে যেতে হবে। সে বড় মুখ করে কথা দিয়ে এসেছে ভাইকে। পূর্ব রাইডিংয়ের ফ্যান তার ছোট ভাইটা। যেভাবে বাইক চালায় মানুষ পাগল না হয়ে পারবে। নিজের রুমের ভিতরে পূর্ব বাইক রেসিংয়ের হাজার ফটো নিয়ে ভর্তি করে রেখেছে ছেলেটা। এখনও যদি পূর্ব না যায় তাহলে কোন মুখে ভাইকে মুখ দেখাবে সে? তবে পূর্বকে কোনো মতে রাজি করাতে পারছে না সে। এমন করছিস কেন? বাচ্চা একটা ছেলে, আয় না, একটু যেয়ে দেখা করে আসি। তুই না হয় 5 মিনিট সময় দিলি। ছেলেটা তো প্রতিদিনই এমন শপথ করে না। আর সব থেকে বড় কথা, ও আমাদের তন্ময়ের ছোট ভাই, আমাদের ছোট ভাইয়ের মতো। সাব্বির এমন আবেগী কথায় পূর্ব বিরক্ত নিয়ে তাকালো তার দিকে। সাব্বিরের সাথে সাথে মুখ কাচুমুচু করে ফেলল। পূর্ব একরাশ বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো সেখান থেকে। গটাগট পা ফেলে বের হয়ে আসলো বাইরে। বাইরে যেতে যেতে বলল, জাস্ট 5 মিনিটস। বিশাল অ্যাপার্টমেন্টের সামনে থামানো হলো এক সিরিয়ালে 3টি কালো রঙের বাইক। তবে সর্বপ্রথম কাওয়াসাকি খচিত বাইকটি সবার দৃষ্টি কাড়তে সক্ষম। কালো হেলমেট মাথায় জড়ানো 3 জনই। পূর্ব কেবলই হেলমেট খুলতে যাবে, আচমক শুনল সাব্বিরের উৎসাহিত স্বরে বলা কথায়, পূর্ব, ওটা তোদের গাড়ি না? আকস্মাৎ সাব্বিরের এহেন কথা কর্ণগোচর হতে মাথায় হেলমেট পেঁচিয়ে রেখে নিজে ওই বাজ পাখির ন্যায় চোখ দুটো ঘোরালো সাব্বিরের ইশারাকৃত জায়গায়। সাদা রঙের গাড়িটা পূর্ব চিনে, বেশ ভালো করে চেনে। মায়ের গাড়ি তার, যদিও এই গাড়ি বেশি ব্যবহার করে আশফিয়ার বাড়ির গাড়ি। বন্ধুর বাড়ির সামনে দেখেও যেন দৃশ্যটা কোনো গুরুত্ব বহন করল না তার মনে। উল্টো হেলমেটটা রেখে নির্বিকার ভঙ্গিতে মাথা উঁচু করে চলে গেল ভিতরে। সাব্বির আর তন্ময় বিষয়টা এড়িয়ে গেল। 10 তলায় এক সুউঁচু ভবন, রাতের আধারে যার চূড়াটি আকাশে ছুঁয়ে যায় বলে মনে হয়। পূর্ব তখন সোজাসুজি এসে দাঁড়িয়েছে লিফটের সামনে। পিছনে থাকা সাব্বির আর তন্ময় ছুটে এসেছে এখানে। যদি বেচারা তন্ময় এর ভাইয়ের বার্থডে না হতো তাহলে এত রিকোয়েস্ট করে কখনোই তার বন্ধুকে বাড়িতে আনতো না সে। ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেল তন্ময়। লিফটে উঠে সোজা 9 নং ফ্লোরে চাপলো তন্ময়। তারা এই বাড়িতে শিফট হয়েছে প্রায় 2 বছর হবে। আগে অন্য এলাকায় থাকতো। বাবার ব্যবসার জন্য আকস্মিক এখানে শিফট হওয়া তাদের। এর মধ্যে নির্দিষ্ট গন্তব্য এসে থেমে গেল লিফটটি। বড় বড় কদমে লিফট থেকে বেরিয়ে আসলো পূর্ব। পরনে ভেমিং জ্যাকেট, মুখে সব সময়ের মতো কালো মাস্কের আবৃত। বাইক পড়লেই হেলমেটের ভিতরে এক সকল কালো মাস্ক পরে পূর্ব। পুরো মাথা বিস্তৃত মাস্ক দ্বারা আবদ্ধ। চোখ দুটো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। এ বাড়িতে পূর্বের আগে 2 বার এসেছিল। একবার এসেছিল তন্ময় অ্যাক্সিডেন্ট করাতে, হসপিটাল থেকে বাড়িতে দিয়ে গিয়েছিল তাকে। আরেকবার এসেছিল অন্য কাজে। তবে কোনোবারই 5 মিনিটের বেশি স্থায়ী হয়নি তার সময়। কলিং বেল চাপতেই দ্রুত এসে দরজা খুলে তিয়ান এতক্ষণ অধীর আগ্রহে বসেছিল পূর্বর জন্য। তাকে ফোন করে জানিয়েছে পূর্ব আসছে তাদের বাড়িতে। সেই আশাতে প্রহর গুনছিল ছেলেটা। দরজা খুলতেই নিজের আইডলকে সামনে দেখে ছেলেটা আজ খুশির চোখে মুখে উষ্টে পড়ার মতো। আনন্দেরা যেন বাদ মানছে। পূর্ব ঢুকে তিয়ানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। আনন্দে আত্মহারা হয়ে ছেলেটা নিজের ছোট ছোট হাত ঢুকিয়ে দিল বলিষ্ঠ হাতের ভাঁজে। ভাইয়া, তুমি সত্যি এসেছো? জানো তুমি আসবে বলে আমার ফ্রেন্ডরা সবাই বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। আমি সবাইকে বলছি তুমি আসবে, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। পূর্ব না চাই তো
তিয়ানকে আশ্বস্ত করল। হাত ছেড়ে 2 পা এগিয়ে গেল ভিতরে। এরপর তিয়ানের দিকে চেয়ে নির্বিঘ্নে বলে উঠল, তোমার বার্থডে আমি আসবো না এটা কিভাবে হয়? এদিকে সাব্বির আর তন্ময় পূর্বের মুখ থেকে এমন কথা শুনে বেহুশ হওয়ার উপক্রম। এই ছেলেকে হাত পা ধরে এখানে নিয়ে আসলো তারা, অথচ এখানে এসে কি পাল্টি টানাই করছে। শালা ধান্দাবাজ। মোটামুটি অ্যাপার্টমেন্টের পরিচিত সবাইকে ইনভাইট করেছে তন্ময়ের বাবা মিস্টার আমজাদ হোসেন। এছাড়াও তন্ময়ের কয়েকজন কাজিনও এখানে উপস্থিত আছে। এমনকি তিয়ানের টিচারও এসেছে পার্টিতে। সবাই এখানে আসার মূল উদ্দেশ্য কেন্দ্র হলো একমাত্র পূর্ব। তিয়ান জোর গলায় সবাইকে বলেছে তার আইডল আসবে আজকে তার বার্থডেতে। তিয়ানের কথা সবাই প্রথমে বিশ্বাস না করলেও যখন মনে করল তন্ময়ের বন্ধু যেহেতু আসতে পারে সেই সুবাদে এখানে এসেছে তারা, তবে পূর্ব একরাশ বিরক্তিতে চেয়ে আছে তন্ময় আর সাব্বিরের দিকে, যা দেখে সাব্বির অন্য পাশে কেটে পড়ল। তন্ময়ের মুখ মাচু করে চেয়ে বলে, বিশ্বাস কর ভাই, আমি সত্যি জানতাম এত মানুষ আসবে। কোনো রকম একটু ম্যানেজ করে নে, কেকটা কাটা শেষ হলেই চলে যাস প্রমিস। পূর্ব আর কিছু বলল না, নিজের জন্য বেছে নিল আপাতত তন্ময়ের রুম। তবে সেখানেও যেন শান্তি নেই ছেলেটার। তিয়ান একটু পরপর একজন নিয়ে আসছে পূর্বের সাথে সেলফি তুলবে বলে। দীর্ঘদেহী পূর্ব হাঁটু গেড়ে বসে যেন তিয়ান লাগল পায় না। তারও অনেক কষ্টে কয়েকটা ছবি তুলছে সে, না করতে পারছে না। ছোট মানুষ, তবে বিরক্ত গ্রাস করে ফেলেছে তাকে, প্রচণ্ড রকম বিরক্ত।